আজ থেকে প্রায় 2800 বছর আগের কথা। ওয়েস্টার্ন অ্যানাতোলিয়া বা আজকের দিনের তুরস্কের পোর্ট রিজিয়ন আয়োনিয়ার একটা শহরের নাম স্মিরনা। সেই শহরেই সন্ধ্যা নামলে এক অন্ধ লোক আসে। টেনে টেনে সুর করে সে গল্প শোনায়, আর তার চারপাশে মানুষজন জড়ো হয়। অন্ধ এক অদ্ভুত সময়ের গল্প বলে, যখন দেবতারা মাটিতে নেমে আসতো, যুদ্ধ করত। বড় বড় শহরের কাহিনী আসে সেই অন্ধের গল্পে। কিভাবে কেবল এক নারীর জন্য 10 বছর ধরে চলেছিল যুদ্ধ, মারা গিয়েছিল লাখো মানুষ। কিভাবে উপহারের নাম করে দেয়া একটা ঘোড়ার পেটের ভেতরে থাকা সৈন্যরা ধ্বংস করে দিয়ে এসেছিল দেবী অ্যাথেনার শহর। অন্ধের সেই গল্পগুলো শুনতে শুনতেই তার মধ্যে একজনের মনে হয়েছিল এই গল্পগুলো লিপিবদ্ধ করে রাখা উচিত। আর এই এক চিন্তার কারণে আজকে প্রায় 2800 বছর পর আমরা পাই হোমারের ইলিয়াড আর ওডিসি, পশ্চিমা সাহিত্য টিকে থাকার সব থেকে পুরাতন দুইটা লেখা। আমরা কিং আগামেনন, অ্যাকিলিস, ওডিসিয়াস, হেলেন অফ ট্রয় এদের সম্পর্কে জানতে পারি। ট্রয় নগরীর কথাও জানতে পারি। কিন্তু আজ থেকে 50 বছর আগেও এগুলো ছিল জাস্ট কল্পকাহিনী। তারপর একদিন মাটি খুঁড়ে বেরিয়ে এলো ট্রয় নগরী, বেরিয়ে এলো আগামেননের মাইসেনিয়া। আর তখন থেকেই কিন্তু গল্পটাও বদলে গেল। এরপর থেকে কেউ আর জিজ্ঞেস করে না যে এটা আসলে সত্য কিনা, বরং তাদের কোয়েশ্চেন এইটা থাকে, এখানের কতটুকু আসলে সত্য আর কতটুক কল্পনা। কারণ এই গল্পগুলোর একটা মেজর প্লট পয়েন্টেরই হিসাব মিলছে না। ট্রয় থেকে ইথিকা দূরত্ব প্রায় 560 নটিক্যাল মাইল। ব্রোঞ্জ এজের একটা জাহাজে আরামসে 15 দিনের রাস্তা, কিন্তু ওডিসিয়াসে সেটা লেগেছিল 10 বছর। মাঝখানের এই 10 বছর কি হয়েছিল? হোমার বলেন সে দেখা পেয়েছিল 15 ফুট লম্বা এক চোখের এক মানুষ খেকো দৈত্যের, যাকে বলা হচ্ছে সাইক্লোপস। এছাড়াও 6 মাথার এক সমুদ্র দানবের, আর তার পাশেই একটা ঘূর্ণির, যেগুলোর নাম সিলা আর ক্যারিবডিস। এছাড়াও এক ডাইনির, যে মানুষকে নাকি শু করে বদলে দেয়, তার নাম সার্সি। আর এছাড়াও দৈত্যদের আস্ত এক শহর, যেখানে কখনো রাত হয় না, লাস্ট্রিগোনিয়া। অর্থাৎ মোট 4টা জায়গা, প্রায় 4 জন অতিমানব আর 10 বছর। খুব রিসেন্টলি রিলিজ হওয়া ক্রিস্টোফার নোলানের ওডিসি যে এই প্লট থেকে বানানো, এটা তো আপনারা জানেনই। আজকের ভিডিওতে আমরা এই 4টা জিনিসকে এক্সপ্লেন করার ট্রাই করব, আর দেখব ইতিহাস, ভূগোল আর বিজ্ঞান আসলে এদের নিয়ে কি বলে। কারণ মজার ব্যাপারটা হচ্ছে এই 4টার কোনোটাই আসলে পুরোপুরি বানানো কিংবা জাস্ট কল্পনা না, প্রত্যেকটার পেছনেই এক্সপ্লেন করার মতো অনেক ব্যাপারই আছে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে এনসেফ। একটু পরে ওদেরকে নিয়ে বলবো। তারা অনেকের জন্যই ভবিষ্যতের যাত্রা সহজ করতে পারে, যাতে তাদের যাত্রা ওডিশাসের মতো না হয়। তো চলেন আমরা আমাদের মেইন টপিকে থাকি। আমাদের কাহিনীটা আমরা একটু উল্টো দিক থেকে শুরু করব। ক্রিস্টোফার নোলানের ওডিসির বেস হচ্ছে হোমারের লেখা সেই কবিতা ওডিসি। আর সেই ওডিসির প্রথম লিখিত কপি পেতে হলে আমাদের যেতে হবে 2000 বছর আগে, ছিন্ন ভিন্ন একটা পাণ্ডুলিপিতে। সেই পাণ্ডুলিপিকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় প্রথম 1615 সালে জর্জ চ্যাপম্যানের হাত ধরে। তবে মূলধারার সাহিত্যে এই ওডিসির অনুপ্রবেশ ঘটে বিখ্যাত কবি জন কিটসের হাত ধরে, যিনি ওডিসি পড়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ওডিসি নিয়েই তিনি একটা কবিতা লিখে ফেলেন। এরপর সময়ের সাথে সাথে রবার্ট ফিটজগেরাল্ড, রবার্ট ফেগেলস আর এমিলি উইলসনদের হাত ধরে যুগে যুগেই অসংখ্য মানুষের কাছে হাজির হয় ওডিসি। আর সেইখানেরই সর্বশেষ সংস্করণ আপনারা বলতে পারেন এই নোলানের ডিরেক্ট করা ওডিসি। হোমারের ওডিসির মেইন হিরোই হচ্ছে ওডিসিয়াস বা ওডিসাস, কিং অফ এথেকা। 10 বছরের ট্রোজান ওয়ার শেষে তার নিজ রাজ্যে ফিরে আসার গল্পটাই হচ্ছে ওডিসি। তার এই যাত্রার গল্পটা প্রথম কবে মানুষের মুখে মুখে ছড়ানো শুরু করে সেইটা আমরা না জানলেও এইটা জানি যে হোমারের ওডিসি আসার আগেও মিথিক্যাল হিরো ওডিসিয়াসের গল্প এই গ্রিক আইল্যান্ডে প্রচলিত ছিল। বর্তমানে আমরা সবথেকে পুরাতন যেই প্রমাণটা পাই সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে পাওয়া কিছু মাটির শিল্পকর্মে। যেমন সেখানে দেখানো হচ্ছে যে ওডিসাস সাইক্লোপস পলিফেমাসের চোখ অন্ধ করে দিচ্ছে। এরকম আরও বেশ কিছু ছবি বা শিল্পকর্ম ওডিসাসের সেই জার্নিকে উৎসর্গ করে
তৈরি করা হয়েছে মানব সভ্যতার ইতিহাসের বিভিন্ন সময়ে। তবে কলেজ অফ হলি ক্রসের ক্লাসিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ম্যারি অ্যাবটের মতে ওডিসির সার্কুলেশন আমরা যখন ভাবি তার থেকেও আগের হতে পারে। এই গল্পে বন্য শূকরের দাঁত দিয়ে বানানো এক ধরনের হেলমেটের কথা বলা হয়। সেটার প্রথম প্রচলন পাওয়া যায় খ্রিস্টেরও জন্মের প্রায় 2000 বছর আগে। কিন্তু সেই মানুষের মুখে মুখে চলা ওডিসি আর আমাদের এখন পাওয়া ওডিসির মধ্যে কিন্তু অনেক পার্থক্যই আছে। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে প্লেটোর একটা লেখা পাই আমরা আয়ন নামে। এই লেখায় আয়ন একজন লেজেন্ডারি স্টোরি টেলার, আর তার সাথেই কথা বলছে সক্রেটিস। সক্রেটিস তাকে জিজ্ঞেস করে, তুমি যখন ওডিসাসকে নিয়ে গল্পের বিবরণ দাও এত সুন্দর করে কিভাবে বলো? উত্তরে আয়ন বলে, আমি দেখি আমার দর্শক কী করছে, তাদের চোখে পানি দেখলে আমি হাসতে হাসতে গল্প বলি, কারণ তাদের মুখে যদি হাসি আসে তার মানে আমার চোখে পানি আসবে। এর মানে হচ্ছে ওরাল স্টোরি টেলিং সেটাই বলতে চায় যেটা আসলে অডিয়েন্স শুনতে চায়। আর এখানেই গল্প আস্তে আস্তে বদলে যেতে থাকে। হার্ভার্ডের ক্লাসিসিস্ট গ্রেগরি ন্যাগিয়ের মতে ওডিসি আসলে একজন না, বরং এমন যুগের পর যুগ ধরে অনেকগুলো স্টোরি টেলারের মুখে মুখে গড়ে ওঠা একটা এপিক কাহিনী। হিস্টোরিক্যাল এভিডেন্স দেখায় যে প্রাচীন আয়োনিয়াতে প্যানিওনিয়া নামের একটা ফেস্টিভ্যাল হতো, যেখানে বিভিন্ন স্টোরি টেলার এই ট্রোজান ওয়ারের কাহিনী শোনাতো, যেইটার নামই দেওয়া হয়েছিল আওয়ার ইলিয়াড বা আওয়ার ওডিসি। পরে 6th সেঞ্চুরি BCE-তে এসে এথেনিয়ান স্টেট থেকে এই দুইটা এপিককে আরও সংরক্ষণের কাজ শুরু হয়। ধারণা করা হয় গ্রিক দেবী এথিনাকে মহান দেখানোর জন্য এই সময়টায় গল্পে হয়তো কিছুটা চেঞ্জ আসে। অর্থাৎ যেটা বুঝতে পারছেন, এই সময় কিন্তু একটা গল্প বলার উৎসব হচ্ছে। এই সময় আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, আপনি ওই সময় যে আপনার মতো করে মানুষকে গল্পটা শোনাবেন। যার গল্প আসলে মানুষ বেশি পছন্দ করবে সে এখানে উইনার টাইপের কিছু একটা। সো বুঝতেই পারছেন, প্রত্যেক গল্পকার মানুষকে ইমপ্রেস করার জন্য নিজেদের গল্পকে একটু একটু করে বাড়িয়ে বলার চেষ্টা করত। আর ওডিসি এবং ইলিয়াডের গল্প এই জন্যই আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। ওডিসির প্রথম লিখিত রূপ আমরা পাই ইজিপ্টে প্রায় 2000 বছর আগে। সেটা ইজিপ্টে কিভাবে গিয়েছিল এটাও কিন্তু একটা রহস্য। তবে এটাই প্রমাণ করে যে সেই যুগেই ওডিসি আসলে একটা গ্লোবাল স্টোরির মর্যাদা পাচ্ছিল। সেই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়ার স্কলাররা নতুন কপি বানায়, কিন্তু আলেকজান্ড্রিয়া পুরানোর সাথে সাথে সেই কপিগুলোও হারিয়ে যায়। তবে আমাদের ভাগ্য ভালো, তার আগেই সেই কপিগুলোর অনুকরণে আরও বেশ কিছু কপি আমরা মানব সভ্যতা পাই। আর সেগুলোই কিন্তু হয়ে দাঁড়ায় আমাদের ওডিসির বর্তমান ভার্সনের মূল ভিত্তি। এইখানে একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, প্রায় 2800 বছরে গল্পটা কিন্তু একবারে হারায়নি, হারিয়েছে একটু একটু করে, বদলিয়েছে একটু একটু করে। প্রতিবার এক একজন স্টোরি টেলারের বলার সময় সামান্য একটু করে চেঞ্জ হয়েছে। একজন গল্পকার কোনো একটা লাইন বাদ দিল, আর একজন কোনো একটা নাম বদলালো, এবং অন্য কেউ নিজের শহরটাকে একটু বড় করে দেখালো। অর্থাৎ এই সামান্য সামান্য চেঞ্জগুলো যখন 1000 বার হয়েছে, তখন কিন্তু সেই প্রথম গল্প আর লাস্টের গল্প আর কোনোভাবেই সেম গল্প থাকে না। এই সামান্য একটু ব্যাপারটা নিয়েই আজকের স্পন্সরের কথা বলি, কারণ জিনিসটা শুধু গল্পের ক্ষেত্রেই সত্য না। যারা ফ্রিল্যান্সিং করেন বা বিদেশে কাজ করে দেশে টাকা পাঠান, আপনার ডলারটাও কিন্তু ঠিক এভাবেই হারায়। একবারে না, রেটে কিছু টাকা কম, উইথড্র ফি, ইনকামিংয়ে 1%, আবার কখনো কখনো অদ্ভুত কারণে গভর্নমেন্টের 2.5% ইনসেন্টিভও আপনার অ্যাকাউন্টে আসেই না। অর্থাৎ প্রতিবার আপনি সামান্য একটু করে টাকা হারান, কিন্তু 1 বছরের হিসাব যখন আপনি করবেন, পুরা টাকা হারানোর হিসাবটা করলে আপনার মেজাজ খারাপ হবেই। আর এইখানে এনসেফ জিনিসটা ইন্টারেস্টিং। এটা একটা ইউকে বেসড ফিনটেক কোম্পানি, আর যে কোনো ফিনটেকের কথা আসলেই আমাদের মধ্যে প্রশ্ন আছে রিলায়েবিলিটি নিয়ে। আর যেই ব্যাপারটা এনসেফের ব্যাপারে আমাকে কনফিডেন্স দিয়েছে সেটা হচ্ছে এদের পেছনে ওয়াই কম্বিনেটর আর সিকোয়া ক্যাপিটালের ইনভেস্টমেন্ট আছে। এই সিকোয়া ক্যাপিটাল কারা? অ্যাপল, পেপ্যাল, স্ট্রাইপ, স্পেসএক্স, ইউটিউব আর ইনস্টাগ্রাম এদের একদম শুরুর দিকের ইনভেস্টর তারা। এনসেফে আপনি পাবেন ব্রিটিশ পাউন্ড, US ডলার্স এবং ইউরো, তিনটারই আলাদা অ্যাকাউন্ট ডিটেলস এবং তিনটাই আপনার নামে। তার মানে আপওয়ার্ক, ফাইবার, ফেসবুক, ইউটিউব অথবা বিদেশি ক্লায়েন্ট যেখান থেকেই টাকা আসুক, আপনি কিন্তু সেটা সরাসরি রিসিভ করতে পারবেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য খুব বেশি কিছু লাগে না, জাস্ট আপনার NID, পাসপোর্ট। নাও ওয়াই ইজ দিস ডিফারেন্ট? প্রথম কথা হচ্ছে তাদের রেট। বাংলাদেশের মার্কেটে এনসেফের রেটই
এখন সব থেকে ভালো। তাদের ওয়েবসাইটে একটা কম্প্যারিজনের পেজ আছে, আপনারা সেখান থেকেও কম্পেয়ার করে দেখতে পারেন। সেকেন্ড থিং, উইথড্র ফি নাই, $164 উপরে একদমই জিরো, প্লাস কোনো ইনকামিং সিও নাই। এছাড়াও 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ তাদের সব ব্যাংকে এবং বিকাশে টাকা নিলেও আছে। এছাড়াও কিন্তু বিকাশের সাথে এনসেফের একটা অফিসিয়াল পার্টনারশিপও আছে, যেটা আপনারা বিকাশের পেজে গেলে সরাসরি চেক করতে পারবেন। এনসেফে যদি আপনি এই ডলারগুলো খরচ না করে সেখানে জমিয়ে রাখেন, তাহলে বছরে আপনি 4% পর্যন্ত রিওয়ার্ড পাবেন। এনসেফ থেকে আপনি ইউএস স্টকস, ইএফটি বন্ড, গোল্ড কিংবা সিলভারে সরাসরি ইনভেস্ট করতে পারবেন। এখানে কোনটা শরিয়া কমপ্লায়েন্ট সেটাও এই অ্যাপের মধ্যেই দেখায়। এই জুন, জুলাই আর আগস্ট মাসে যারা এনসেফ থেকে উইথড্র করবেন তারা কিন্তু একটা র্যাফেল ড্রর মধ্যে ঢুকে যাবেন। এই 3 মাসে মোট 3 জনকে 3টা বাইক দেওয়া হবে। আর সবার শেষে একটা চ্যালেঞ্জ দেই, আপনার লাস্ট ডলার ট্রানজ্যাকশনে আপনি কত রেট পেয়েছেন, কত সময় লেগেছে এবং উইথড্র করতেও আপনার কেমন খরচ গিয়েছে সেই হিসাবটা একটু বের করেন। আর তারপর সেটা এনসেভের সাথে কম্পেয়ার করেন। এরপর কম্পেয়ার করে আপনার কাছে যেটা বেটার মনে হয় সেটা ইউজ করেন। সো ফিরে আসি এবার। আমরা কথা বলছিলাম কিভাবে গল্পটা বদলাতে বদলাতে আমাদের আজকের দিনের কাহিনীতে এসে পৌঁছালো, কিন্তু সেই কাহিনীর ভেতরে আসলে কি আছে সেইটাকে জিওগ্রাফি, সায়েন্স এগুলো কতটুকু সাপোর্ট করছে সেইটা নিয়ে একটা ডিপ ডাইভ দিই চলুন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ক্রিস্টোফার নোলানের ওডিসি রিলিজ হওয়ার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। আমি মনে করি এরকম সুন্দরভাবে বানানো একটা মুভি সবারই হলে গিয়ে দেখা দরকার, কারণ এই মুভিটার মেইন জিনিস আসলে প্লট পয়েন্ট কিংবা নতুন কোনো ইউনিক স্টোরি এটা না, বরং এটা কিভাবে নতুনভাবে বানিয়ে মডার্ন ডে দর্শকের সামনে নিয়ে আসা হয়েছে এটাই কিন্তু মূল ব্যাপার। কারণ স্টোরিটা আপনারা বই পড়ে থাকলে কিংবা ওয়েস্টার্ন সাহিত্যের সাথে সামান্য পরিচিত থাকলেও বিভিন্ন ভার্সনে আপনারা জানেনই, আর না জানলেও মুভিটা হলে গিয়ে দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন। সো এই ভিডিওতে কিন্তু আমি কোনো স্পয়লার দিব না তেমন অর্থে, যেহেতু কাহিনীটার মূল স্টোরি লাইন মোটামুটি পরিচিতই। আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওডিসির কাহিনী বাস্তবে আসলে সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। ওডিসির কথা আসলেই এর সাথে খুবই রিলেটেড একটা ঘটনা হচ্ছে ট্রয়ের যুদ্ধ, যেটা নিয়েও কিন্তু আগে ব্র্যাড পিটের একটা মুভি ছিল। আমি প্রেটি শিওর এই মুভিটা অনেক বেশি ফেমাস ছিল এবং সেটা নিয়ে সবাই জানেন, আর না জানলেও আমার সেইটা নিয়েও এই ধরনের একটা ভিডিও আছে। সেই মুভিতে বা ট্রয়ের কাহিনীতে দেখানো কোন কোন ঘটনাগুলো আসলে কতটুকু সত্য হওয়ার কথা আর কতটুকু মিথ্যা, কতটুকু বানানো, সেই সব নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আমি জাস্ট এই 1 সপ্তাহ আগেই সেটা রিআপলোড করেছি যাতে আপনাদের এই ভিডিওতে কানেক্ট করাটা সেটা সুবিধা করে। কিন্তু তারপরেও এই ভিডিওতে একটা ছোটোখাটো রিক্যাপ দেই। প্রথমত, ট্রয় নগরী কিন্তু আসলেই ছিল, এইটা কোনো ফিকশন না। ইনফ্যাক্ট এই শহরটা 1000 বছর ধরে টিকে ছিল মানব সভ্যতার মানচিত্রে, এবং এই 1000 বছরের ইতিহাসে ট্রয় নগরী কিন্তু বেশ কয়েকবার ধ্বংসও করা হয়েছিল, যার মধ্যে একবার ছিল প্রায় 1200 খ্রিস্টপূর্বে। আমাদের ওডিসি এবং ইলিয়াডের কাহিনী যেই সময়ের সেই সময়টারই কথা। সো এক কথায় যদি কখনো কেউ বলতে যায় যে ট্রোজান ওয়ার জিনিসটা পুরোপুরি মিথ, তাহলে কিছুটা হয়তো ভুল করছে সে। আবার এর সব কিছুকেই হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসেবে আসলে নেওয়াটা কঠিন। অর্থাৎ ট্রয় আসল কি নকল সেটা নিয়ে মাত্র 100 বছর আগেও মানুষের মধ্যে অনেক সন্দেহ থাকলেও এখন কিন্তু এটা যে আসলেই হিস্ট্রিক্যাল একটা এভিডেন্স আছে সেটা নিয়ে সন্দেহ নাই। অর্থাৎ হোমারের ইলিয়াডে যেই কাহিনী বলা হচ্ছে তার পেছনে আংশিক হলেও হিস্ট্রিক্যাল ফ্যাক্ট পাওয়া গিয়েছে, কিন্তু হোমারের অন্য যেই মহাকাব্যটা ওডিসি, সেইখানে ওডিশাসের জার্নিতে ফেস করা মনস্টার, দেবতা সব কিছুই যে মিথ এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ করি আমরা আসলে মানুষের বলার স্টাইল নিয়ে। এই যেমন ধরেন সাইক্লোপস পলিফেমাসের কাহিনী। বিশাল 15 ফুট লম্বা এক চোখের এক প্রাণী, যার প্রিয় খাবার মানুষের মাংস, কিন্তু সে আবার ভেড়া পালে। ইতিহাসে আসলে কখনোই এরকম এক চোখের সাইক্লোপসের মতো কোনো প্রাণী না থাকলেও ডিয়ানোথেরিয়াম জাইগ্যান্টানাম নামে একটা হাতির জাত ইউরোপ, এশিয়া আর আফ্রিকাতে ঘুরে বেড়াতো প্রায় 8 থেকে 23 মিলিয়ন বছর আগে। এরা লম্বায় প্রায় 15 ফুটের উপরে যেত, কিন্তু চোখ ছিল খুবই ছোট এবং 2 চোখের মাঝের দূরত্বও ছিল বেশ কম। হতেই পারে এই জাতের কোনো হাতি এই বিশাল সমুদ্রের কোনো একটা দ্বীপে এভলিউশন আর এক্সটিংশনের হাত থেকে বেঁচে টিকে গিয়েছিল। কিন্তু এই জিনিসটা বিশ্বাস করতে একটু কষ্ট হবে যখন আসলে আপনি চিন্তা করবেন যে হাতি তো আসলে 4 পায়ের প্রাণী, আর ওডিশাসের সেই গল্পের সাইক্লোপস কিন্তু মানুষের মতোই 2 পায়ের ছিল। এটা নিয়েও আলাদা একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে সাইক্লোপিয়া, যেটা একটা রোগের নাম, যেখানে মানুষের এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় ব্রেইন আর চোখের কোটর ঠিকভাবে আলাদা হতে পারে না, যে কারণে জন্ম নেওয়া শিশুর কপালের মাঝে
একটা বড় চোখের মতন হয়ে পড়ে। বেশ রেয়ার এই কেসটা প্রতি 1 লাখ বাচ্চার মধ্যে একজনের হয়। তবে সমস্যা হচ্ছে এভাবে জন্ম নেওয়া বাচ্চারা 12 থেকে 13 ঘন্টার মধ্যেই সাধারণত মারা যায়। সো এইরকম কোনো একটা বাচ্চা বড় হবে এবং প্রায় 15 ফিট উচ্চতা পর্যন্ত পৌঁছাবে, এইটা আসলে বেশ অসম্ভবই। তাহলে আসলে কি হতে পারে? সবথেকে লজিক্যাল এক্সপ্লেনেশন আসলে হাতি থেকেই আসে। যেই সময়টার কথা বলছি আমরা, সেই সময় পৃথিবী এতটা কানেক্টেড ছিল না। ধারণা করা হয় হাতি জিনিসটাই গ্রিকরা তখনও চিনত না। এমনকি আপনি যদি বর্তমানের হাতির কঙ্কালেও দেখেন, তাহলে তাদের মাথার খুলির মাঝে বিশাল একটা ফাঁপা জায়গা আছে, যেখান থেকে কিন্তু হাতির সুর নামে। সেই রকম কিছু দেখে সেখান থেকেই সাইক্লোপসের ইন্সপিরেশন নেওয়া হয়েছে বলেই অনেকেই মনে করে। অর্থাৎ ওডিসিতে দেখানো বা ওডিসিতে লেখা একটা মনস্টারের এক্সপ্লেনেশন পেলাম আমরা। এইবার সেকেন্ডটার দিকে তাকাই। সেটা হচ্ছে 6 হেডেড সি মনস্টার সিলা আর ক্যারিবডিস নামের ঘূর্ণির কাহিনীতে। ক্যারিবডিস ঘূর্ণির যেই কাহিনী এবং লোকেশনটা আমরা পাই, সেটা কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট। স্ট্রেইট অফ মেসিনা, সিসিলিয়ান আইল্যান্ড আর ক্যালাব্রিয়ার মাঝে দিয়ে যাওয়া একটা ছোট স্ট্রেইট। এই স্ট্রেটেই আয়োনিয়ান সি আর টেরেনিয়ান সি এসে মিশে যায়। এই দুই সমুদ্রে কিন্তু পানির ধরন আলাদা, পাশাপাশি এদের গতিপথ ভিন্ন। একটায় যখন জোয়ার থাকে আর একটায় থাকে ভাটা। আর এই হাই টাইড লো টাইডের মিশ্রণে সৃষ্টি হয় একটা ঘূর্ণির। ইতালিয়ান ইউনিভার্সিটি অফ বাজিলিকাতায়ের সেডিমেন্টোলজির প্রফেসর সার্জো লঙ্গিতানো বলেন, এই মেসিনা স্ট্রেইটের সেন্টারে একটা পয়েন্ট আছে, যেটাকে ওশানোগ্রাফির ভাষায় বলা হয় অ্যামফিডোর্মিক পয়েন্ট। এই পয়েন্টটাতে পানির উচ্চতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু এর আশেপাশে যখন বিপরীতগামী পানির ধারা ছুটে আসে, তখন সেখানে একটা ঘূর্ণির তৈরি হয়ে যায়। আপনাদের ইন্টারেস্ট থাকলে স্টোরি হেডকে মেনশন দিয়ে বলবেন, এটার পেছনে সায়েন্সটা বোঝানোর জন্য, আমি ডিপে না যাই। তবে মূলত আমরা বুঝলাম যে গল্পের যেই ক্যারিবডিস দৈত্য আর তার বানানো ঘূর্ণির কথা বলা আছে, সেটা আসলে সত্য হলেও হতে পারে। যদিও দৈত্য আসলে থাকার পসিবিলিটি তেমন একটা না, এটা আসলে ভূগোলের কারণেই হয়। আর এইটার সাথেই থাকা সিলার কাহিনী হচ্ছে আশেপাশের পাহাড় নিয়ে। সূর্যাস্তের সময় একটা অ্যাঙ্গেলে তাকালে আসলে মনেই হতে পারে যে পাহাড়ের পাথরগুলো এক একটা দানবের মতো। আবার এটাও হতে পারে যে ক্যারিবডিয়াস পার হয়ে যখন আসছিল ওডিসিয়াস, সে হয়তো একটা ভূমিকম্প বা অন্য কোনো কারণে পাহাড় ধস শুরু হয়েছিল। আর এই দুর্যোগে ধসে পড়া পাথরগুলোই এক দানবের ছুঁড়ে মারা কিছু একটা হিসেবেই তিনি নিয়েছিল। এইবার আসি সার্সির কাহিনীতে, অর্থাৎ আমাদের সহজ বাংলায় বললে একজন ডাইনি। ওডিশাসের সম্পূর্ণ নাবিকদের এই সার্সি এক ধরনের পানীয় খাইয়ে শূকরে পরিণত করে ফেলে। তাদেরকে মুক্ত করতে ওডিসিয়াস যায় হারমিসের উপদেশে এক ধরনের সাদা ফুল নিয়ে। এখন মানুষকে আসলে শূকরে পরিণত করানো, এটা আসলে জাদুবিদ্যা ছাড়া কিছু না। এটার পেছনে খুব বেশি আসলে লজিক দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু একজন মানুষকে বিশ্বাস করানো যে সে আসলে শূকর হয়ে গিয়েছে, এটার পেছনে কিন্তু সায়েন্স সাপোর্ট করে, অর্থাৎ হিপনোটিজম। ইভেন মডার্ন হিপনোটিস্টরা এরকম কিছু ট্রিক মাঝে মধ্যে কিন্তু আমাদের দেখায়। পাশাপাশি এটা বর্তমানে বেশ প্রতিষ্ঠিত একটা ধারণা যে মানুষ আদিমকাল থেকেই লতাপাতার ব্যবহার খুব ভালোভাবেই জানত। আমাদের অঞ্চলে ধুতুরা ফুল নিয়ে আমরা বেশ ভালোই জানি। এই ধরনের বিভিন্ন কেমিক্যাল, যেগুলো আসলে অ্যাসিটিল কোলিন নামের একটা ব্রেনের কেমিক্যাল রিসেপ্টরদের কাজ করা বন্ধ করে দেয়। এই ব্লক করে দেওয়া হ্যালুসিনেশনটাই ডিলেরিয়ামের জন্ম দেয়। আর এখন এই জিনিসের অ্যান্টিডোটই হচ্ছে আবার কালাবার বিন, যেটার ফুলই কিন্তু সাদা। অর্থাৎ এই আদিম মহাকাব্যে এমন একটা কিওরের কথা কিন্তু বলা হয়েছিল, যেটা মডার্ন ডে সায়েন্সও কিন্তু সাপোর্ট করছে। এছাড়াও আলজাইমারের চিকিৎসাতেও কিন্তু এই ধরনের বেশ কিছু জিনিসই বর্তমানে চিকিৎসা বিজ্ঞানেও ব্যবহার হচ্ছে। ওডিসিতে এরকম আরও একটা ফুলের মেনশন আছে, সেটা হচ্ছে লোটাস ফ্লাওয়ার, যেটা খাওয়ার পরই ওডিসিয়াস তার ঘরবাড়ির কথা একেবারেই ভুলে যায়। আর এই লোটাস ফ্লাওয়ারও বাস্তবের অনেক কিছুর সাথেই মেলে। নীল নদের তীরে গড়ে ওঠা অ্যানশিয়ান ইজিপশিয়ান সভ্যতায় মানুষেরা ব্লু লোটাস নামের একটা ফুল দিয়ে নেশা করত। নর্থ আফ্রিকার আইল্যান্ড অফ জেরবাতে পাওয়া যাওয়া জিজিফাস লোটাসও প্রায় একই কাজেই ব্যবহৃত হয়ে এসেছে। অর্থাৎ দ্য লোটাস ফ্লাওয়ার থিং ইজ কমপ্লিটলি রিয়েল, এবং মানুষ এই জিনিসদের বহু আগের থেকেই নেশা করে। আর লাস্ট আর একটা কাহিনী থাকে, লাইস্ট্রাগনিয়ান্স। এই কাহিনীটা আমার কাছে সব থেকে ইন্ট্রিগিং লেগেছিল। এরা মানুষ খেকো একটা জাত, যাদের নিজেদের শহর আছে, যেখানে দিন ও রাতের পার্থক্য একদমই নাই বললে চলে। তাদের নিজেদের মধ্যে একটা কালচারও আছে।
কিন্তু তারা বহিরাগতদের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ। আবার তারা সাধারণ গ্রিকদের থেকে আকারেও বেশ বড়। এই জায়ান্টদের সাথে আমাদের ওডিসিয়াসের ইন্টারাকশনের কাহিনীটা আসলে বেশ কয়েকটা কাহিনীকে একসাথে করে বানানো একটা গল্প। কখনো রাত হয় না এই কথাটা শুনলেই নর্ডিক রিজিয়নের মিডনাইট সানের কথা এখানে চলে আসবেই। পাশাপাশি ধারণা করা হয় গ্রিক সেইলাররা যখন প্রথমবারের মতো সিসিলির পাশ দিয়ে যাওয়ার সময় বিশাল বিশাল মন্তে প্রামা স্ট্যাচু দেখে, তখন তারা ধারণা করে নেয় এই দ্বীপে হয়তো এরকম সাইজের সব মানুষই আছে। পাশাপাশি হয়তোবা সেই সময় এই দ্বীপে যারা থাকতো তারা আসলেই বহিরাগতদের একদমই পছন্দ করতো না। সো জাহাজ যাওয়ার সময় ক্যাটাপুল্ট বা এইরকম কিছু দিয়ে বিশাল বিশাল পাথর তাদের ছুঁড়ে মারার ব্যাপারটা বেশ নর্মালি বলা যায়। আর এই সব কিছুকেই একসাথে গল্পের মধ্যে নিয়ে আসে ওডিসির কাহিনী। এগুলো মিলিয়েই ট্রয় থেকে ইথিকায়ের প্রায় 560 নটিক্যাল মাইল জার্নির, যেটা 10 থেকে 15 দিনে করা সম্ভব আরামসে, সেটা করতে ওডিসিয়াসের লেগে যায় 10 বছর। আর এই কিংডম অফ ইথিকা, ট্রয় কিংবা যেই দ্বীপগুলোতে ওডিসিয়াস নেমেছিল সেগুলো সবই কিন্তু আসলে বাস্তবে আছে কিংবা থাকতে পারে। কিন্তু ভিডিও শুরুতে যেভাবে বলেছি, 1000 বছর ধরে মুখে মুখে ঘুরে ঘুরে এই গল্পগুলোর সাথে যুক্ত হয়েছে আরও অনেক কিছুই, এবং দিন শেষে প্রতিটা ঘটনাই আমাদের কোনো না কোনো মোরাল লেসন কিন্তু দিয়ে যায়। যেই মোরাল লেসনগুলো মানবজাতি সভ্যতার শুরুর দিক থেকেই প্র্যাকটিস করে আসছে। লোভ না করতে বলা, নিজেদের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে বলা, উদার হতে বলা এবং ধৈর্য রাখতে বলা। তবে এখানে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, সেটা হচ্ছে ওডিসাসের ধনুক। যেই ধনুকে কেবল সে একাই সুতো বাঁধতে পারে, এমনকি তাকে একটা প্রতিযোগিতাও করতে হয়েছিল এই ধনুকে সুতো বাঁধা নিয়ে। এই গল্পটা অনেকটাই মিলে যায় কিন্তু রাম এবং সীতার বিয়ের কাহিনীর সাথে। স্বয়ম্বর সভায় মহাদেবের বিশাল ধনুকে সুতো বাঁধতে পেরেছিল বলেই সীতা আর রামের বিয়ে হয়েছিল। এর পাশাপাশি ওডিসাসের হেইডিস বা পাতাল লোকে যাওয়ার কাহিনী, এমন কাহিনী কিন্তু আমরা এপিক অফ গিলগামেশেও পাই। ওল্ড জাপানিজ মিথোলজিতেও তাদের দেবতা ইজানাগি আন্ডারওয়ার্ল্ডে যায় তার ওয়াইফ ইজানামিকে নিয়ে আসার জন্য। সাইক্লোপসের কাহিনীটার সাথে ডেভিড অ্যান্ড গোলায়াতের কাহিনীরও মিল আছে। এরকম অজস্র মিল পাবেন আপনি হাজার হাজার মাইল দূরে গড়ে ওঠা এক একটা সভ্যতার সাথে। এই হাজার হাজার মাইল দূরের সভ্যতাগুলোর এরকম ইন্টারেস্টিং এবং কানেক্টেড কাহিনীগুলো আসলে কিভাবে গড়ে উঠল, এটাও কিন্তু একটা দেখার ব্যাপার। আর সেই ইনভেস্টিগেশন করতে হয়তো আমাদের আলাদা একটা ভিডিওই লেগে যাবে। তো এই ধরনের ফ্যান্টাসি বলেন বা এপিক বলেন, এইগুলো নিয়ে কখনো আসলে আপনারা এক্সপ্লেনেশন চান কিনা, সেগুলোর রিয়েলিটিতে কানেকশন বা সেগুলোর মধ্যেকার কানেকশন, অর্থাৎ আমাদের মানব সভ্যতার হিস্ট্রির বিভিন্ন ফেমাস যত গল্প সব কিছুই কিন্তু দেখবেন আপনি একটা আমাদের বাংলাদেশি বলাটা ঠিক হবে না, আসলে সাবকন্টিনেন্টের একটা ভার্সন আছে। তো এই কাহিনীগুলো আসলে কিভাবে কানেক্টেড হলো, মানব সভ্যতায় কিভাবে ছড়ালো, এগুলো আমার কাছে বেশি ইন্টারেস্টিংই লাগে। আমি জানি না আপনাদের মধ্যে কতজন মানুষের এটা খুব বেশি ইন্টারেস্টিং লাগবে। ইভেন ওডিসি নিয়েও বাংলাদেশের মানুষ কেমন ক্রেজ আমি খুব একটা মনে হচ্ছে না। এর আগে ক্রিস্টোফার নোলানের যখন ওপেনহাইমার বের হলো তখন ওপেনহাইমার ভার্সেস বারবি নিয়ে একটা বিশাল মানুষজনের ইন্টারেস্ট ছিল। আই ডোন্ট নো এখন ব্যাপারটা কেমন। সো আপনারা যদি এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকেন, আমি প্রিটি শিওর আপনি এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন। সো অবশ্যই কমেন্ট করে যান। আর আমার এই ভিডিওতে কিন্তু লাস্ট অলমোস্ট অনেক দিন ধরেই যারা আসলে ভিডিও দেখেন, প্রচুর মানুষই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আমি জানি না কেন আসলে করেন না। আমি নিজে আসলে খুব বেশি ওই প্রতি 2 মিনিট পর সাবস্ক্রাইব করেন এই জিনিস বলতে আমার নিজেরও একটু অ্যানোয়িং লাগে। সো খুব একটা বলা হয় না, বাট করবেন না কেন ভাই, আপনি যেহেতু রেগুলারলি ভিডিও দেখতেছেন, সো না করার তো কারণ নাই। সো বললাম আর কি। তো এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।